আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে বিষয় সেই বিষয়টা দেখি। বেসিক প্যাটার্ন অব সেন্টেন্স, অর্থাৎ বাক্যের যে মৌলিক কাঠামো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তোমরা যারা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তাদের সেন্টেন্স মেকিংটা খুবই জরুরি। তোমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করবে সেইটা মনে করেই আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অধীর আগ্রহী ছিলে যে আমরা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে বলতে পারি, এই জিনিসগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আজকের ক্লাসে সেন্টেন্সের বেসিক যে কাঠামো আছে সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে বলে আমি আশা করি। আর এই জন্য তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আমি আশা করছি এই ক্লাসের পর তোমাদের ইংরেজি বাক্য নিজে নিজে লিখতে কোনো সমস্যা হবে না। তোমরা যারা ইংরেজি বই কম পড়ো বা পড়তে চাও না, এগুলো জানার পরে তাদের এই বইটি পড়তেও ইচ্ছা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করছি। আর এই ইংরেজি ব্যাকরণে বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্স, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। কারণ আমরা যাই শিখি না কেন, যদি আমরা কোনো সেন্টেন্স বা বাক্য লিখতে না পারি, বলতে না পারি, তাহলে সে শিক্ষার কোনো মানে নেই। যার কারণে ইংরেজি ব্যাকরণের এই অংশে আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব, একটা সেন্টেন্সের কি কি উপাদান থাকতে পারে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথেই থাকো, আমরা আলোচনা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে পার্টস অব এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের যে অংশসমূহ আছে বা কী কী অংশ থাকতে পারে, একদম মৌলিক যে অংশসমূহ, সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। এ বিষয় নিয়ে এর আগেও কথা বলেছি। আমি এখনও কথা বলে একটা প্রাথমিক আলোচনা করে আমি বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্সের ক্লাসে ঢুকব। দেখো স্ক্রিনে কি আছে, সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত কয়েকটি ক্লাসে এই সাবজেক্ট বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আর এই সাবজেক্টটা কি সেটা তোমরা ইতোমধ্যেই জেনে ফেলেছো বা এই সাবজেক্ট সম্পর্কে ধারণা অর্জন করেছো। আরেকটা বিষয়, এই সাবজেক্টটাই মধ্যে কি কি লুকায়িত থাকতে পারে, পার্সন থাকতে পারে এবং নাম্বার থাকতে পারে। প্রথমত সে পার্সন, তারপরে তাকে নাম্বারে কি করা যেতে পারে, বিভক্ত করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাবজেক্ট সম্পর্কে এখানে কি বলছে আমরা সেই জিনিসটা খেয়াল করি। দ্য পার্সন অর থিং দ্যাট ডাজ সামথিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, দ্য পার্সন অর থিং অর্থাৎ ব্যক্তি বা বস্তু, দ্যাট যা, ডাজ সামথিং কোনো কিছু করে। অর্থাৎ সাবজেক্ট হলো কোনো ব্যক্তি বা বস্তু যখন কোনো কিছু করে তাই হচ্ছে সাবজেক্ট। আবার বলতে পারি, যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় সেই কি সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাবজেক্টের আলোচনা আমি গত কয়েকদিন আগেই করেছি। সাবজেক্ট কীভাবে চিনব বা সাবজেক্ট কি, তারপর অবজেক্ট কি, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আর
আজকে আমি আলোচনা করছি আবারও সাবজেক্ট নিয়ে। এখন এই যে এক্সাম্পল দেখো, শি লাইকস ক্যাটস, সে বিড়াল পছন্দ করে। এখানে আসলে দেখো এই শি এখানে ব্লক করা আছে রঙিন কালার দিয়ে। এখানে শি লাইকস ক্যাটস, আসলে এই যে বিড়াল পছন্দ করে, কে পছন্দ করে? শি। তার মানে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেইটাই কি হবে? সাবজেক্ট হবে। এবং এই বিড়ালটা কে পছন্দ করছে? বিড়ালকে শিটা পছন্দ করে। শি মানে হচ্ছে সে। তারপর পরবর্তী আরেকটা বাক্য দেখো, দে ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করলো। এখন কারা কাজটি শেষ করলো? তারা। সো দেও এখানে কি হবে? সাবজেক্ট হবে। এখানে শিটা থার্ড পারসন সিঙ্গুলার আর দেটা থার্ড পারসন প্লুরাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম বাক্যে শি সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে দে সাবজেক্ট। আশা করি তোমরা সাবজেক্ট বিষয়টা বুঝতে পেরেছ, কারণ সাবজেক্ট তোমাদের জানা বিষয়, এর আগেও আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। নেক্সট, ভার্ব, এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অর্থাৎ একটা শব্দ যেটা কি প্রকাশ করে? কাজ বোঝায় বা কাজকে প্রকাশ করে। তার মানে ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকেই আমরা ভার্ব বা ক্রিয়া বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্সাম্পল দেখো, শি লাইকস ক্যাটস, সে পছন্দ করে, কি পছন্দ করে? বিড়াল। এখানে লাইকস দেখো ব্লক করা আছে, কালার দিয়ে ব্লক করা। এখানে লাইকস কিন্তু ভার্ব, কারণ এই শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। এই যে পছন্দ করা, কাজ করা, খাওয়া, এগুলো কিন্তু কাজ বোঝায়, যার কারণে এরা কি হিসেবে কাজ করে? সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করে। সো এই বাক্যে লাইকস হচ্ছে ভার্ব। পরবর্তী বাক্যে দেখো, দে ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড শব্দের অর্থ হচ্ছে শেষ করলো। তার মানে তারা কাজটি শেষ করলো, তারা কাজটি শেষ করলো। সেক্ষেত্রে এখানে শেষ করা কিন্তু ভার্ব বা ক্রিয়া। তুমি যদি এই লাইকস বা ফিনিশড এই সেন্টেন্স থেকে উঠায় দাও, তাহলে কিন্তু এই সেন্টেন্সের কোনো অর্থই থাকবে না। যেমন আমরা তো আর বলতে পারি না শি ক্যাটস দে দ্য ওয়ার্ক, এরকম তো আর বলা যায় না। কারণ সেন্টেন্সে যদি ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্স হবে না, তার কোনো অর্থই হবে না। যার কারণে আমরা ভার্বকে বলি দ্য সোল অফ দ্য সেন্টেন্স, বা বাক্যের আত্মা বা বাক্যের প্রাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে লাইকস এবং ফিনিশড এরা হচ্ছে কি? ভার্ব। এবং লক্ষ্য করছো যে প্রথমে সাবজেক্ট নিয়েছি শি, তারপরে ভার্ব এসেছে লাইকস। তার মানে এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট যে কাজটা করে তাই হবে কি? ভার্ব। এখানে শিটা সাবজেক্ট আর লাইকস হচ্ছে ভার্ব। তারপরের বাক্যে দে সাবজেক্ট আর ফিনিশড হচ্ছে ভার্ব। তার মানে আমরা সাবজেক্ট শিখলাম, আমরা ভার্ব শিখলাম। নেক্সট, অবজেক্ট, এ পার্সন অর থিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ এ ভার্ব। এ পার্সন অর থিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ এ ভার্ব। এক্সাম্পল, শি লাইকস ক্যাটস, দে ফিনিশড দ্য ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম। আর কর্ম হচ্ছে, অর্থাৎ কর্তা যে কাজটা করছে সেটাই হচ্ছে কর্ম। কর্তা যে কাজটা করবে সেই কাজটাই কি হবে? কর্ম হবে। এখানে যদি তুমি এক্সাম্পলগুলো ফলো করো, যে শি লাইকস ক্যাটস, সে বিড়াল পছন্দ করে। এখন এই কী পছন্দ করে? বিড়াল। তার মানে এই বিড়ালটা এখানে কি হবে? অবজেক্ট হবে। তুমি যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তাহলেই তুমি কি পাবা? অবজেক্ট পাবা। সেক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে? বস্তুবাচক। আর কাকে দিয়ে প্রশ্ন করলে? ব্যক্তিবাচক কি পাবা? অবজেক্ট পাবা। এখানে শি লাইকস ক্যাটস, সে পছন্দ করে, কি পছন্দ করে? ক্যাটস। সো ক্যাটস এখানে অবজেক্ট। দে ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করলো। কি শেষ করলো? কাজটি। যার কারণে দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। দে ফিনিশড দ্য ওয়ার্ক, সো দ্য ওয়ার্ক এখানে কি হবে? অবজেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পার্টস অব এ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অ্যান্ড অবজেক্ট, এই বিষয় নিয়ে আমি 5টি পার্টে ভাগ করলাম। 5টি পার্টে ভাগ করার কারণ হচ্ছে, 5টি পার্ট নিয়ে আমি আলোচনা করব। 5টি পার্টের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অ্যান্ড অবজেক্ট, এই বিষয় নিয়ে আমি 5টি পার্টে ভাগ করলাম।
প্রাথমিকভাবে আলোচনা করলাম, অর্থাৎ তোমাদের একটা ধারণা, তোমাদের আগে যে ধারণা ছিল সেই ধারণাটাকে আরও একটু দৃঢ় করলাম। কারণ তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে জেনেছো, তারপরও আমি একটা জানানোর চেষ্টা করলাম। কারণ এই আজকের ক্লাসটি আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমরা কিভাবে একটা সেন্টেন্স ঠিকভাবে লিখতে পারবো, বলতে পারবো, সেই বিষয় নিয়েই আমি আজকের এই ক্লাস নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই তিনটা বিষয় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপরে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন সেন্টেন্সের বেসিক প্যাটার্ন শিখতে হবে, এটা কেন শেখাটা জরুরি? আগেই বলেছি, যাতে আমরা ঠিকভাবে বাক্য লিখতে পারি, ঠিকভাবে বাক্য বলতে পারি, সেটা ইংরেজি হোক বাংলা হোক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয়, তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের ওই আসে কিছু ওয়ার্ড এলোমেলো দেয়া থাকে, সেই ওয়ার্ডগুলোকে কি করতে হয়, একটা মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। সেই জায়গাতেও আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্সের মূল আলোচনায় যাচ্ছি। নেক্সট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখছো ওয়ার্ড অর্ডার। এখানে ওয়ার্ড অর্ডার বলতে যে সেন্টেন্সে যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, সেই শব্দগুলো ব্যবহার করার একটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে, যাকে আমরা কি বলছি, ওয়ার্ড অর্ডার বলছি। আমরা ফার্স্ট অর্ডারটা দেখব, প্যাটার্ন 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্সের মাত্র 5টা নিয়ম শিখব। কারণ ইংরেজিতে এই 5টাই কি আছে, বেসিক প্যাটার্ন আছে। যদি আমরা এই 5টা শিখতে পারি এবং সেটা আমাদের পড়ালেখায় প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই ঠিকভাবে আমরা ইংরেজি বাক্য লিখতে এবং পড়তে বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি প্যাটার্ন 1 অর্থাৎ ফার্স্ট প্যাটার্নে কি আছে। প্রথমত সাবজেক্ট নিতে হবে, তার মানে আমাদের প্যাটার্ন 1-এ প্রথমে কি আসবে, সাবজেক্ট, তারপরে ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মৌলিক যে 5টা প্যাটার্ন আছে, তার মধ্যে প্রথম যেটা আছে, প্রথম প্যাটার্নে কি নিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ আমরা এখন যে বাক্যগুলো শিখব, সেই বাক্যে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব থাকবে, আর কিছুই থাকবে না। কী কী থাকবে, শুধু সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে। কিছু এক্সাম্পল দেখো, যেমন রানা রিডস, রানা রিডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, in this sentence Rana is the subject, Rana is the subject and reads is the verb, reads is the verb. এই বাক্যে রানা হচ্ছে সাবজেক্ট এবং রিডস হচ্ছে ভার্ব। এখন রানা পড়ে, রানা রিডস, সো রানা হচ্ছে কে পড়ে, রানা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রানা হচ্ছে সাবজেক্ট আর রিডস হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হতে পারে ভার্বের সাথে এস কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা আমি আগেও করেছি, এখনও করছি, যে যেহেতু রানা থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে কি যোগ করা হয়েছে, এস যোগ করা হয়েছে। সো প্রথম এক্সাম্পলটা দেখলাম, দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, শি ইজ ইটিং, শি ইজ eating. Here she is the subject and is eating is the verb. সে খাচ্ছে, সে খাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, she is eating, এখানে she is the subject, is eating is the verb। এখানে ইজও ভার্ব হবে, ইটিংও কি হবে, ভার্ব হবে। she is eating, তোমরা এখানে বাক্য তৈরি করতে পারো, হি ইজ ইটিং, আই অ্যাম ইটিং, দে আর ইটিং, উই আর ইটিং, এরকম বাক্য তৈরি করতে পারো। নেক্সট, জিম উইল লিভ, অর্থাৎ জিম উইল লিভ, জিম ত্যাগ করবে বা চলে যাবে,
এই কথা বলছে, এর অর্থ কি? জিম চলে যাবে। জিম ইজ দি সাবজেক্ট, উইল লিভ ইজ দি ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, in this sentence Jim is the subject, will live is the verb. Next, he sleeps, সে ঘুমায়, সে ঘুমায়। Here he is the subject and sleeps is the verb. Sleep is the verb. He sleeps. তাহলে আমরা প্রথমে পেয়েছি রানা রিডস, কে পড়ে? রানা পড়ে। সো রানা সাবজেক্ট অ্যান্ড রিডস হচ্ছে ভার্ব, পড়া ভার্ব। শি ইজ ইটিং, শি ইজ দি সাবজেক্ট অ্যান্ড ইজ ইটিং ভার্ব, সে খাচ্ছে। জিম উইল লিভ, জিম ইজ দি সাবজেক্ট অ্যান্ড উইল লিভ ইজ দি ভার্ব। হি ইজ দি সাবজেক্ট অ্যান্ড স্লিপস ইজ দি ভার্ব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো এবং যে স্ট্রাকচার দেওয়া আছে যে এই ধরনের সেন্টেন্সগুলো সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে গঠিত হবে, আমরা সেটা লিখেছি। দ্য বেল rang, the bell rang. Here the bell is the subject and rang is the verb. এখানে দ্য বেল র্যাং বলতে ঘন্টা বাজলো, এটা বাংলা কী হবে? ঘন্টা বাজলো। দ্য বেল হচ্ছে, এর অর্থ হচ্ছে ঘন্টা, র্যাং হচ্ছে বাজলো, ঘন্টা বাজলো। সো র্যাং হচ্ছে এখানে ভার্ব। অ্যানাদার এক্সাম্পল ইজ আই refused, I refused. Here I is the subject and refused is the verb. এখানে I refused শব্দের অর্থ হচ্ছে আমি প্রত্যাখ্যান করলাম, আমি প্রত্যাখ্যান। এখানে রিফিউজড শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজড শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। সো আই রিফিউজড, আমি প্রত্যাখ্যান করলাম। নেক্সট, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। হিয়ার বার্ডস ইজ দি সাবজেক্ট অ্যান্ড ফ্লাই ইজ দি ভার্ব। বার্ডস ইজ দি সাবজেক্ট অ্যান্ড ফ্লাই ইজ দি ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্সের যে প্রথম যে প্যাটার্নটা ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারবো যেখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, যেখানে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব। এই নিয়মটা অনুসরণ করে আমরা অনেক 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 বাক্য ঠিকভাবে লিখতে পারবো, ঠিকভাবে বলতে পারবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই প্রথম প্যাটার্নটা বুঝতে পেরেছ। আমরা এরপরে প্যাটার্ন নাম্বার 2 আলোচনা করব। নেক্সট, প্যাটার্ন নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দেখেছিলাম সেন্টেন্সে দুইটা এলিমেন্ট আছে, উপাদান আছে। এখন প্যাটার্ন নাম্বার 2তে কয়টা এলিমেন্ট পেয়েছি আমরা? 3টা। প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অ্যান্ড নাও দ্য এক্সাম্পল ইজ আই লাইক এগস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পছন্দ করি এগ, ডিম। এখানে একটু খেয়াল করো, হিয়ার আই ইজ দি সাবজেক্ট, লাইক ইজ দি ভার্ব অ্যান্ড এগস ইজ দি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাবজেক্ট আই, কেন এটা? কারণ কে ডিম পছন্দ করে? আমি। সো আই ইজ দি সাবজেক্ট অ্যান্ড লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। সো লাইকটা হবে ভার্ব অ্যান্ড কি পছন্দ করি? এগ। সো এগ ইজ দি অবজেক্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ।
Another example is here. She sees her sister. She sees her sister. Here she is the subject, sees is the verb, and her sister is the object. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর যদি বাংলা অনুবাদ করো যে সে তার বোনকে দেখে, কাকে দেখে? বোনকে। সো উত্তর আছে কি? কে দেখে? she. So she is the subject. sees দেখা, এটা একটা verb. কাকে দেখে? her sister is the object. Next, he is reading a book. He is reading a book. সে একটি বই পড়ছে। Here he is the subject, is reading is the verb, and a book is the object. তার মানে এখানে he হচ্ছে সাবজেক্ট, is reading verb, a book এটা হচ্ছে অবজেক্ট। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটাও বুঝতে পেরেছ। নেক্সট, মাহি ড্রিঙ্কস কফি। তার মানে বলছে মাহি কফি পান করে। কে কফি পান করে? মাহি। সো মাহি ইজ দি সাবজেক্ট। আচ্ছা, ড্রিঙ্কস শব্দের অর্থ হচ্ছে পান করা, যার কারণে ড্রিঙ্কসটা কি হবে? ভার্ব। কফি কি পান করে? অর্থাৎ মাহি কি পান করে? কফি। সো কফি ইজ দি অবজেক্ট। নেক্সট, আই saw a bird. Here I is the subject, saw is the verb, and a bird is the object. এর অর্থ হলো আমি একটি পাখি দেখলাম। সো কে পাখি দেখলো? আই। সো আই ইজ দি সাবজেক্ট। স মানে দেখা বা দেখলাম বা দেখেছিল। সো স ইজ দি ভার্ব, অ্যান্ড এ বার্ড মানে পাখি। কি দেখলাম? পাখি। সো এ বার্ড ইজ দি অবজেক্ট। নাও দে প্লে ব্যাডমিন্টন। তারা ব্যাডমিন্টন খেলে। হিয়ার দে ইজ দি সাবজেক্ট, প্লে ইজ দি ভার্ব, অ্যান্ড ব্যাডমিন্টন ইজ দি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কারা ব্যাডমিন্টন খেলে? উত্তর আসবে দে। সো দে ইজ দ্য সাবজেক্ট। তাহলে খেলা করা প্লে, সো প্লে ইজ দি ভার্ব। তারা কি খেলে? ব্যাডমিন্টন। সো ব্যাডমিন্টন ইজ দি অবজেক্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্যাটার্ন নাম্বার 2টাও বুঝতে পেরেছ। নেক্সট, pattern number 3, subject plus verb plus noun. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে প্যাটার্ন নাম্বার 3 পেয়েছি, এখানে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব, তারপরে আবারও কি আসবে? নাউন আসবে। সো দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ মাই ফাদার is a farmer. My father is a farmer. আমার বাবা একজন কৃষক। Here my father is the subject, is the verb, and a farmer is the noun. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বাবা একজন কৃষক। সো এখানে ফার্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? এ ফার্মার বলতে আমার বাবাকে বোঝাচ্ছে, যার কারণে এ ফার্মার হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করছে। এই জন্য এই সেন্টেন্সকে আমরা কি বলতে পারি? এই অংশটুকুকে ইংরেজিতে গ্রামারে বলা হয় কমপ্লিমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে আমি গ্রামারের এই অংশে
আজকে আলোচনা করব না এই বিষয় নিয়ে। তবে এ ফার্মার বললে আমাদের সামনে একটা কৃষকের প্রতি ছবি আসে বা ছবি ভেসে ওঠে। সো এ ফার্মার একটা কি হবে, নাউন হবে। ইজ হচ্ছে একটা বিভার্ব, অ্যান্ড মাই ফাদার আমার বাবা অবশ্যই একটা কি হবে, নাউন এবং সাবজেক্ট। সো মাই ফাদার ইজ দ্য সাবজেক্ট, is the verb, and a farmer is the noun। এরকম আমরা আরও কিছু সেন্টেন্স দেখো। দেখো, ফুটবল ইজ আ পপুলার গেম। ফুটবল একটি জনপ্রিয় খেলা। হিয়ার ফুটবল ইজ দি সাবজেক্ট, কারণ আমরা কার সম্পর্কে বর্ণনা করছি, ফুটবল সম্পর্কে। সো ইজ দি ভার্ভ, ইজ হচ্ছে বিভার্ভ, এ পপুলার গেম একটি জনপ্রিয় খেলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ পপুলার গেম বলতে কার কথা বলছি, ফুটবলের কথা। সো এ পপুলার গেম হলো এখানে কি, নাউন। সো in this sentence, football is the subject, is the verb, and a popular game is the noun। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে সেন্টেন্সের প্যাটার্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে এরকম শত শত বাক্য বইতে দেয়া আছে, কিন্তু তোমরা এই প্যাটার্নগুলো কি করতে পারো না, অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আমি আজকে যেহেতু এটা সম্পর্কে ক্লাস নিচ্ছি, তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে এবং এই প্যাটার্নগুলো বইয়ের সাথে, বইয়ের সেন্টেন্সগুলোর সাথে মেলায়ে নিজের যুক্তিকে কি করবে, ঠিক রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানাদার এক্সাম্পল ইজ দে ওয়ার গুড ফ্রেন্ডস, তারা ভালো বন্ধু। হিয়ার দে ইজ দি সাবজেক্ট, ওয়ার ইজ দি ভার্ভ, অ্যান্ড গুড ফ্রেন্ডস ইজ দি নাউন। এখানে ফ্রেন্ডস বলতে বন্ধু যেহেতু, তাহলে অবশ্যই একটা নাউনকে নির্দেশ করে। সো এখানে গুড ফ্রেন্ডস বলতে ভালো বন্ধু, বন্ধুর কথা বলছে, সো এটা কি হবে, নাউন হবে। সো আমরা কি বলতে পারবো এখন, দে ইজ দি সাবজেক্ট, ওয়ার ইজ দি ভার্ভ, অ্যান্ড গুড ফ্রেন্ডস ইজ দি noun. So they were good friends. Another example is here, he is a grateful, সে বোকা। আমরা যে বলতাম এ গ্রেটফুল বলতে আসলে বড় ধরনের আহাম্মক, বা এখানে ফুল বলতে আমরা বোকা বলতে পারি। সো he is the subject, is the verb, and a grateful একজন বোকার কথা বলছে, বড় ধরনের বোকা বা বড় ধরনের আহাম্মক, সেক্ষেত্রে এ গ্রেটফুল হচ্ছে নাউন। হি ইজ আ গ্রেটফুল। আমি এখানে 4টা বাক্য লিখেছি, আশা করি তোমরা এই 4টা বাক্য থেকে এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ব্যাকরণের যে সেন্টেন্স মেকিংয়ের যে 5টা আছে, প্যাটার্ন আছে, সেক্ষেত্রে আমরা 3টা বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। যাদের কাছে মনে হচ্ছে যে এটা মনে রাখতে কষ্ট হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যেই বলছি যে 5টা প্যাটার্ন মনে রাখাটা খুব বেশি কঠিন কাজ নয়। বারবার প্র্যাকটিস করলে এটা অবশ্যই মনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অহেতুক দুশ্চিন্তা করার সুযোগ নেই। খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এগুলো তোমরা পারবে। নেক্সট, প্যাটার্ন নাম্বার 4, and the structure is subject plus verb plus adjective। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি এই সব বিষয় নিয়েও কিন্তু আমি বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, ভার্ব নিয়ে আলোচনা করেছি, আমরা অ্যাডজেক্টিভ নিয়েও আলোচনা করেছি। সো প্যাটার্ন নাম্বার 4-এ কী আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে প্রত্যেকটা প্যাটার্নে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে।
তারপরে কোনো সময় নাউন আসছে, কোনো সময় অ্যাডজেক্টিভ আসছে, কোনো সময় অবজেক্ট আসছে। সো এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে সাবজেক্ট প্লাস ভার্ব এটা প্রত্যেকটা সেন্টেন্সেই দেখো আছে। তারপরে চেঞ্জ হচ্ছে, কোনোটায় অবজেক্ট বসছে, এবং অবজেক্ট নিজেও কিন্তু নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট নিজেও কিন্তু কি নাউন বা প্রোনাউন। আবার কোনো সেন্টেন্সে নাউন আছে, কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে। সো আমরা তেমনই একটা প্যাটার্ন পেয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যান্ড নাও দ্য এক্সাম্পল ইজ দ্য পুয়ার ম্যান ইজ অনেস্ট। এখানে বলছে গরিব মানুষটি সৎ। কে সৎ? গরিব মানুষটি। সো দ্য পুয়ার ম্যান ইজ সাবজেক্ট, is the verb, and honest is the adjective. সো এখানে অনেস্ট বলতে কি বোঝাচ্ছে? সৎ। এখন তুমি যদি কেমন দিয়ে প্রশ্ন করো সাবজেক্টকে, তাহলে যে উত্তরটা পাবা সেই উত্তরটাই কি হবে? অ্যাডজেক্টিভ হবে বা বিশেষণ। এই গরিব মানুষটি কেমন? সৎ। তাহলে এই অনেস্ট শব্দটা কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অ্যানাদার এক্সাম্পল ইজ হিয়ার, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ নীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিয়ার দ্য স্কাই ইজ সাবজেক্ট, ইজ দ্য ভার্ব, অ্যান্ড ব্লু ইজ দ্য অ্যাডজেক্টিভ। তুমি যদি বাংলা করো যে আকাশ কেমন? আকাশ নীল, সেক্ষেত্রে অবশ্যই ব্লুটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই স্ট্রাকচারটাও বুঝতে পেরেছ। অ্যানাদার এক্সাম্পল ইজ হিয়ার, জন অ্যান্ড টম আর টল। জন এবং টম লম্বা। এখানে এটা বলছে যে জন এবং টম কেমন? লম্বা। তার মানে টল মানে কি হবে? লম্বা। একটা অবস্থা বোঝাচ্ছে যে এই মানুষগুলো কেমন? লম্বা। তাহলে জন অ্যান্ড টম ইজ the subject, আর ইজ the verb, and tall is the adjective. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক প্যাটার্নের অর্থাৎ প্যাটার্ন নাম্বার 4-এ আমরা যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিক সেন্টেন্সের মৌলিক যে প্যাটার্নগুলো আছে তার শেষ প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। সেই প্যাটার্নটা যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা বেসিক প্যাটার্ন অফ সেন্টেন্সের 5টি রুলসই শিখতে পারবো, এবং আমরা ঠিকভাবে ইংরেজি বাক্য লিখতে, বলতে এবং পড়তে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো নেক্সট প্যাটার্ন নাম্বার 5, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হয়তোবা পার্টস অফ স্পিচের মধ্যে তোমাদের অ্যাডভার্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা অ্যাডভার্ব কথাটা বুঝে যাব। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে হচ্ছে যে শব্দটা ক্রিয়াকে কি করে? বিশেষায়িত করে, তাকেই আমরা কি বলি? ক্রিয়া বিশেষণ বলি। এখন এই অ্যাডভার্বটা সময় নির্দেশ করতে পারে, এই অ্যাডভার্ব কারণ নির্দেশ করতে পারে, এই অ্যাডভার্ব ফলাফল নির্দেশ করতে পারে, এই অ্যাডভার্ব উদ্দেশ্য বোঝাতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো দ্য স্ট্রাকচার অফ দ্য প্যাটার্ন ইজ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। লাস্ট প্যাটার্ন, so the example is, the teacher came yesterday. শিক্ষক গতকাল এসেছিলেন বা গতকাল এলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, here the teacher is the subject of the sentence and came
is the verb and yesterday is the as adverb. Here yesterday adverb, but why? yesterday বলতে গতকাল বোঝাচ্ছে। যদি সময় নিয়ে পৃথিবীতে কিছু থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব, যাকে আমরা আরও নির্দিষ্ট করে বলতে পারি অ্যাডভার্ব অফ টাইম। কি বলতে পারি? অ্যাডভার্ব অফ টাইম। সো দ্য স্টুডেন্টস, the teacher came yesterday. The teacher is the subject, came is the verb, and yesterday is the adverb. এখানে yesterday কিন্তু টিচারকে নির্দেশ করছে না। yesterday গতকাল, গতকাল সে এসেছিলেন। এখানে ক্রিয়া কেম এর সাথে আসলে yesterday শব্দটার কি আছে? একটা লিঙ্ক। কারণ এখানে দেখো CAME কেম হচ্ছে ভার্বের কোন ফর্ম আছে? পাস্ট ফর্ম আছে। এর অর্থ হচ্ছে আসলেন বা এসেছিলেন, যে কাজটা অনেক আগে হয়ে গেছে তাকে মডিফাই করছে হচ্ছে yesterday, গতকাল। এই যে গতকাল থাকার কারণে এই ভার্বটা কি হয়েছে? অতীত হয়ে গেছে, যার কারণে ইয়েস্টারডের সাথে আসলে ইয়েস্টারডে কাকে বর্ণনা করছে? এই ভার্বকে বর্ণনা করছে। সো ইয়েস্টারডে এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যানাদার এক্সাম্পল ইজ হিয়ার, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। হিয়ার হি ইজ দ্য সাবজেক্ট, রানস ইজ দ্য ভার্ব অ্যান্ড কুইকলি ইজ দ্য অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষ্য করো যে আসলে কুইকলি কে? এই হিটা কুইকলি, অর্থাৎ কোনো নাউন কিন্তু কি হতে পারে না, দ্রুত বা স্লো মানে ধীর এগুলো হতে পারে না। তার কর্মগুলো কি হতে পারে? দ্রুত হতে পারে অথবা ধীর গতি সম্পন্ন হতে পারে। এখানে রানস মানে দৌড়ায়, অর্থাৎ একটা কাজ, এই কাজটা কি হতে পারে? দ্রুত হতে পারে আবার আস্তে আস্তে হতে পারে। সো এই কুইকলি শব্দটা কাকে মডিফাই করছে? রানসকে। সো কুইকলি শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ এই ভার্বকে মডিফাই করছে। সো কুইকলি শব্দটা কি হবে? অ্যাডভার্ব। আরেকটা কথা মনে রাখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ থাকে সেটা সর্বদাই কী হবে? অ্যাডভার্ব হবে। যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, এখানে অ্যাডজেক্টিভ কোনটা ছিল? কুইক। কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যোগ করার কারণে এটা কি হয়েছে? অ্যাডভার্ব হয়ে গেছে। নেক্সট, মাই ফাদার অ্যান্ড মাদার, আমার মা এবং আমার বাবা এবং মা সিং সুইটলি, এটার অর্থ হচ্ছে আমার বাবা মা কি করে? মিষ্টি সুরে গান করে বা সুন্দর গান করে, যাই বলি। এখানে মাই ফাদার অ্যান্ড মাদার ইজ দ্য সাবজেক্ট, সিং ইজ দ্য ভার্ব অ্যান্ড সুইটলি ইজ দ্য অ্যাডভার্ব। এখানে দেখো সিং মানে গান করা, তাহলে যা গান করা বলতে একটা কাজ বোঝাচ্ছে, যার কারণে সিং অবশ্যই কী হবে? ভার্ব হবে। অ্যান্ড সুইটলি কেমনভাবে? সুইটলি মিষ্টি সুরে, যার কারণে এই সুইটলি শব্দটা কী হবে? অ্যাডভার্ব হবে। সো মাই ফাদার অ্যান্ড মাদার ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড সিং ইজ দ্য ভার্ব অ্যান্ড সুইটলি ইজ দ্য অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন পর্যন্ত আমরা সেন্টেন্সের যে বেসিক প্যাটার্ন ছিল 5টি, সেই বিষয় নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। আর তোমাদের কাজ হবে এই সেন্টেন্সগুলো বাসায় প্র্যাকটিস করা, এই প্যাটার্নগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আর যদি তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট ভার্ব এটা ছিল প্রথম প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ছিল দ্বিতীয় প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব নাউন এটা ছিল তৃতীয় প্যাটার্ন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এটা ছিল চতুর্থ প্যাটার্ন, অ্যান্ড ফাইনালি সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টা নিয়ম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং তোমরা যদি তোমাদের বাস্তব জীবনে এই সেন্টেন্সগুলো এর প্যাটার্ন অনুসরণ করো তাহলে অবশ্যই ঠিকভাবে
ইংরেজি বাক্য লিখতে পারবে, বলতেও পারবে, কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্যাটার্নগুলো মনে রাখা, এবং এই প্যাটার্নগুলো দিয়েই পরবর্তীতে নিজে নিজে আবার কি করতে পারবা, এই বাক্যগুলো আরও বড় করতে পারবা। কিন্তু সেই পর্যন্ত যেতে হলে, অর্থাৎ বড় বড় বাক্য তৈরি করতে হলে আগে এই প্যাটার্নগুলো অবশ্যই জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আর একটা বিষয় পরিষ্কার যে প্রত্যেকটা প্যাটার্নেই দেখো সাবজেক্ট এসেছে, ভার্ব এসেছে, শুধু পরিবর্তন এসেছে কোনোটাই অবজেক্ট নেই, কোনোটাই নাউন নেই, কোনোটাই অ্যাডভার্ব নেই, কোনোটাই অ্যাডজেক্টিভ নেই। বিষয়টা এমন না যে একটা সেন্টেন্সে অবজেক্ট লাগবেই, একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ লাগবেই, একটা সেন্টেন্সে অ্যাডভার্ব লাগবেই। বিষয়টা কিন্তু এমন না। যা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা সেন্টেন্সে লাগবেই লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা মনে রাখো, এবং আমরা এই ক্লাসটি এখানে শেষ করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।